মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, দ্বিতীয় পর্যায়, পর্ব ৮। একজন খাদ্যবিজ্ঞান বলে একটা বই পাঠিয়েছেন। সকাল থেকেই বইটা পড়ছেন। দেখো, সায়েন্স আমার খুব ভালো লাগে, আর তোমাদের খালি ভালো লাগে রোম্যান্টিক জিনিস। এই যে সবুজ পাতা ঝিরঝির করছে হাওয়ায়, এর প্রত্যেক নড়ার সঙ্গে সূর্যালোক নিচ্ছে ভিতরে, আর তা থেকে তৈরি হয়ে উঠেছে নানা রকম জিনিস। কি আশ্চর্য অদৃশ্য ব্যাপার চলেছে সমস্ত প্রকৃতির শিরায় শিরায়। ভাবতে গেলে মন বিস্মিত স্তব্ধ হয়ে যায়। বড় বিস্ময় মানি হেরি তোমারে, বড় বিস্ময় মানি। সেদিন সারা দিন খাদ্যবিজ্ঞান নিয়ে চলল। থেকে থেকেই এক একটা কথা শোনাচ্ছেন। ওগো সীমন্তিনী, শুনে যাও। বইতে না লিখে দিলে তোমরা তো আবার মানতে চাও না। এই দেখো লিখেছে, বিস্কুটের চাইতে মুড়ির উপকারিতা বেশি। মুড়ির যেটা প্রধান উপকারিতা সেটা লেখেনি যদিও, সে হচ্ছে অর্থের দিকে। সেই জন্যেই তো আমি মুড়ি খাই। দিশি খাবারের দিকে আমার একটা ঝোঁক আছে। খই, মুড়ি, নারকোল এই আমার ভালো লাগে। আর তোমাদের চাই চিজ বিস্কুট, এগস অ্যান্ড বেকন, সার্ডিন আর সামান, আর কত বলবো। আমাদের বড় কর্তার বিশেষ করে এইসবই পছন্দ, উঁচু দরের পছন্দ। তিনি অক্সোনিয়ান কিনা, আমাদের বলডুইনের ওসব বালাই নেই, হলেই হলো। সাম্যবাদী পছন্দ তার, আমার মতো অনেকটা। দেখো, একটা জিনিস আনিয়ে দেবে। এই বইতে লিখেছে তার উপকারিতার কথা। কত আর বলবো, লজ্জায় মরে যায়। আহা, বলুন না কি জিনিস। ওই যে তোমার দুগ্ধ শর্করা না কি বলে। ও, সুগার অফ মিল্ক। তার জন্য এত ভাবনা কি? বাড়িতেই রয়েছে। ও বাবা, ভাবনা নয়, ভয়ঙ্কর ভাবনা। ভাবতে ভাবতে দুর্বল হয়ে পড়ছি। এখন দুগ্ধ আর শর্করা খেয়ে গায়ে জোর করতে হবে। খুকু এলো। মা, তুমি কোথায়? আমি খুঁজে বেড়াই। দেখো মিঠুয়া, তোমার মা যদি আত্মগোপন করে থাকেন, সে তিনি স্বেচ্ছায় সানন্দে করেছেন। আমি কিন্তু তার জন্য দায়ী নই। দাদু, একটা গান করো না। কি তুমি বাজে বকচই বকচই। এইবার একটা বলবার মতো কথা বলেছ মিঠুয়া। দাদু এত বাজে বকতেও পারে। চিরজীবন ধরে বকেই চলেছে, বকেই চলেছে। পুঞ্জ পুঞ্জ বকুনি হয়েছে জমা। এখন তার ভার সামলানো দায় হয়েছে, বিশ্বভার। ওই দেখো, আবার বুঝি বকুনি শুরু হলো। তার চেয়ে গানই ভালো। সেদিন একটা হিন্দুস্তানি গান করেছিলেন। তোমার ওই পাগড়ির রঙে রাঙিয়ে দাও আমার ওন্না, বলমারে চুনরিয়া মহুকা লাল রঙ্গা দে, জৈসে তেরি লাগিয়া ऐसे মোড়ি চুরনিয়া। এ গানটি আরো বহুবার তাঁর কাছে শুনেছি। মনে পড়ে তার সুন্দর সুরের রেশ। একদিন বিকেলবেলা হঠাৎ কথায় কথায় গল্পগুচ্ছের কথা উঠল। যদি কিছু মনে না করো, তবে সন্ধেবেলা তোমাদের গল্প পড়ে শোনাবো। আমার নিজেরই মনে নেই বিশেষ, পড়তে গেলে আবার মনে পড়বে। সেদিন পড়লেন অপরিচিতা। সেই গল্পের মধ্যে যেখানে আছে, এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর। এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না,
কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। ওগো সুর, ওগো অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি আমার চিরপরিচয়ের আসনটির উপর বসিয়াছ। বাবা, নিজের জাতকে কি ঠোকানি দিয়েছি, আর তোমাদের কি স্তুতি! ওই জন্যই তো বাঙালি মেয়েরা আমায় পছন্দ করে, আর তাই নিয়ে তাদের কর্তাদের সঙ্গে ঝগড়া হয়ে যায়। কণ্ঠস্বরের যে বর্ণনা করলুম, এগুলো কি অত্যুক্তি নয় বলবে? ওই শুনতে তো পাইনি এরকম অনির্বচনীয় মধুর স্বর। যেসব স্বর শুনি তা থাকে, আর বলে কাজ নেই, কে আবার কিভাবে নেবে। সকাল 9:30-10টার সময় খাওয়া হয়ে গেলে বসবার ঘরে এসে বসতেন একটা চৌকিতে। হাতে থাকতো একটা বই বা কোনো মাসিক পত্র। রেডিওতে বাজতো সুশ্রাব্য অশ্রাব্য মেশানো প্রোগ্রাম। কিছু শুনতেন, কিছু শুনতেন না। ইউরোপের সঙ্গীত শুনছিলুম গো, আর যে কি আশ্চর্য এই যন্ত্রটা! কোন সুদূর থেকে কত রাজ্য পার হয়ে ভেসে আসছে এই সুরধ্বনি। সে দেশে এখন কত কাণ্ডই চলেছে, মারামারি, হানাহানি, সব পার হয়ে আসছে একখানি সুর। তার মধ্যে একটুও ছায়া পড়েনি সেখানকার জীবনের। যেখানে এই গান গাওয়া হচ্ছে সেখানেও তো নানা রকম ব্যাপার চলেছে, নানা রকম ঘটনা প্রবাহ। কত লোক আসছে যাচ্ছে, যে গান গাইছে তারও একটা অস্তিত্ব আছে, কিন্তু সে সমস্তকে বাদ দিয়ে একটি সকল সম্পর্ক রহিত নিরাসক্ত সুরের ধারা প্রবাহিত হয়ে আসছে। মনে পড়ে যখন বোটে বসে লিখতুম, চারিদিকে জল বয়ে চলেছে মৃদু কলধ্বনিতে, দূরে দেখা যায় বালির চর ধুধু করছে, আমি লিখেই চলেছি, লিখেই চলেছি। মানসী যখন শুরু করেছিল তখন ঝাঁঝা করে রোদ্দুর, তারপর ধীরে ধীরে ম্লান হয়ে এলো আকাশ, রঙিন করে অস্ত গেল সূর্য। একটিমাত্র ভৃত্য বোটে থাকতো আমার নীরব সঙ্গী, সে কখন নীরবে মিটমিটে প্রদীপ রেখে চলে গেল। আমি লিখেই চলেছি, মানসী। আজ কোনো কাজ নয়, সব ফেলে দিয়ে ছন্দবন্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে। কোথায় গেল সেই দিন, সেই পদ্মার চর, ধুধু করে সোনালি বালি, সেই মিটমিটে শিখার ম্লান আলো, সব চিহ্ন ধুয়ে মুছে গেছে, শুধু আছে মানসী। তার যে পরিবেশ ছিল সে তো লুপ্ত হয়ে গেল, এমনকি তার থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেছে তার কবিও। চারিদিকের সমস্ত সূত্র তার ছিন্ন, সে শুধু একখানি সূত্রচ্ছিন্ন বাণী। তোমার এই রেডিওর গান শুনছি আর এইসব ভাবছি। সেই দিন একটা প্রকাণ্ড কবিতা লিখেছিলেন এ বিষয় নিয়ে। তারপর পরিবর্তন করতে করতে একটা কবিতা থেকে দুটো কবিতা হয়। তার একটা 9:30 নামে নবজাতকে, আরেকটা মানসী নামে সানাইয়ে প্রকাশিত হয়েছে। 9:30 আছে, বৈঠকখানা ঘরে রেডিওতে, সমুদ্র পাড়ের দেশ হতে আকাশে প্লাবন আনে সুরের প্রবাহে, বিদেশিনী বিদেশের কণ্ঠে কাহে গান, দেহহীন পরিবেশহীন গীত স্পর্শ হতেছে বিলীন, সমস্ত চেতনা ছে। একাকিনী বহি রাগিনীর দীপ শিখা, আসিছে অভিসারিকা সর্বভারহীনা, অরূপা সে অলক্ষিত আলোকে আসিনা। গিরি নদী সমুদ্রের মানেনি নিষেধ, করিয়াছে ভেদ, পথে পথে বিচিত্র ভাষার কলরব, পদে পদে জন্ম মৃত্যু বিলাপ উৎসব, সমস্ত সংসর্গ তার একান্ত করেছে পরিহার।
বিশ্বহারা, একখানি নিরাসক্ত সঙ্গীতের ধারা। যক্ষের বিরহ গাথা মেঘদূত, সেও জানি এমনি অদ্ভুত। বাণীমূর্তি সেও একা, শুধু নামটুকু নিয়ে কবির কোথাও নেই দেখা। তার পাশে চুপ সেকালের সংসারের সংখ্যাহীন রূপ। যখন মেঘদূত রচনা হয়েছিল তখনও তো চলেছিল সংসার চক্র, কত লোকের যাওয়া আসা, সেসব চিহ্ন লুপ্ত হয়ে গেছে। এই আজ যে লেখাটা লিখলুম, কিছুদিনের জন্য এও কালের সমুদ্র সাঁতার দেবে, কিন্তু এই আজকের নীলাকাশ, ওই রেডিওর গুঞ্জনধ্বনি, তোমাদের যাওয়া আসা এবং আমারও, সব চিহ্ন লুপ্ত হয়ে যাবে। ইতিহাস তাদের গ্রহণ করবে না। সেই পদ্মার দিনগুলো মনে পড়ে, তারা শূন্যে মিলিয়ে গেল। তাই লিখেছি, কোথায় রহিল তার সাথে বক্ষস্পন্দে কম্পমান সেই স্তব্ধ রাতে, সেই সন্ধ্যা তারা জন্ম সাথী হারা। কাব্যখানি পাড়ি দিল চিহ্নহীন কালের সাগরে। কিছুদিন তরে শুধু একখানি সূত্রচ্ছিন্ন বাণী, সেদিনের দিনান্তের মগ্ন স্মৃতি হতে ভেসে যায় স্রোতে। বেশ স্পষ্ট হয়েছে তো কথাটা? আমার আবার ওই ভয় করে, যা বলতে চাইলুম বলা হলো কিনা। খামোকা দুর্বোধ্য হয়ে উঠলে রচনার অর্থই থাকে না।